পৃথিবীটা বৈচিত্র্যময়। বৈচিত্র্যময় এই পৃথিবীতে সবাই চায় সুখী হতে। সুখ কেউ খুঁজে পায়, কেউ বা পায় না। কিন্তু সুখের পূজারী সবাই। সব পাখি যেমন ফেরে না কুলাই, সব নদী তেমন পায় না সাগর। রাগে বিরাগ মিলনে মালিন্য, ভালোবাসাই ভুল, অস্বাভাবিক কিছু নয়। যাতনাহীন জীবন নেই, নেই পাপশূন্য হৃদয়। মানব সমাজে ঐক্য আছে বলেই ভাঙনের প্রশ্ন রয়েছে। আমরা সবাই চাই সুখী হতে, সাধ্যের মধ্যেই সুন্দর জীবনযাপন, এটাই আমাদের একমাত্র প্রত্যাশা। তবে এই পার্থিব জীবনে এসে আমাকে যতটুকু সময় থাকতে হবে, সেই সময়সীমার মধ্যে সঙ্গী নির্বাচন কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়, যার সাথে আমার শেয়ারিং, কেয়ারিং, জীবনের অনেকটা সময় কাটানোর ইচ্ছা পোষণ, তাকে অবশ্যই বন্ধুসুলভ পাওয়াটাই তো আমাদের প্রত্যেকের আশা, তাই না? একজন আরেকজনকে বুঝবে। এছাড়া তো দেখা যাচ্ছে বৈবাহিক সম্পর্ক শুধুই একসাথে থাকার একটা চুক্তি হয়ে যায়, যদি কিনা উভয়ের প্রতি উভয়ের সম্মানবোধ, আন্তরিকতা, যত্নশীলতা, ভালোবাসা এবং ছাড় দেওয়ার মতো মন মানসিকতা না থাকে। হ্যাঁ, তো এই জন্যে উভয়কেই উভয়ের বোঝাপড়ার একটা বিষয় আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া দেখা যায় সকালে কথা হলো, ঠিক আছে, দুপুরে আরেকবার কথা হলো, বিকেলে দেখা হলো, রাতে বিয়ে হলো, সকালে ভেঙে গেল। এ ধরনের ঘটনা কিন্তু পৃথিবী জুড়ে হচ্ছে। এজন্য উভয়কে উভয়ের বোঝাপড়ার একটা মানে হিসাব নিকাশ কিন্তু বেশ যথেষ্ট বিচক্ষণতার সাথেই করা দরকার। আমাকে দেখা যাচ্ছে সাময়িক কাউকে ভালো লাগছে, কারো ভালো লাগছে, বা আমার কাউকে ভালো লাগছে, আমাকে কারোর ভালো লাগছে। সেই ভালো লাগাটা আসলে কতদিন পর্যন্ত আমার মধ্যে থাকতে পারে, বা সেটা কতটা, এই ভালোবাসার বা ভালো লাগার গুরুত্বটা কত, ভালোবাসা আর ভালো লাগা সেটা কিন্তু একেবারেই ভিন্ন কথা। ভালোবাসি ভালোবাসি সবাই মরা বলে, কিন্তু ভালোবাসতে মরা কজনই বা পারে। ভালোবাসা একটা প্রত্যাশাহীন অনুভূতি, একটা ভেতরের ব্যাপার। উভয়ের প্রতি উভয়ের যে একই রকম অনুভূতি কাজ করবে, ব্যাপারটা কিন্তু এমনও নয়। দেখা যাচ্ছে একতরফা থেকে বেশি একটা আছে অনুভূতি, আর একতরফা থেকে দেখা যাচ্ছে সেই রকম অনুভূতি নেই। তবে একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্যে কিন্তু এর আগেও আপনারা জেনে থাকবেন যে ওই যে ইলাস্টিক আছে না, রাবার, ওই রাবারের মতো হওয়াটাই কিন্তু উচিত। মানে দেখা যাচ্ছে রাবার রাবার ধরলে কি হয়, দুই দিক থেকেই যদি আমি মানে টান পড়ে, এদিক থেকেও টানছে এদিক থেকেও টানছে, তাহলে কিন্তু ওটা দাঁড়িয়ে থাকবে। আর দেখা যাচ্ছে একদিক থেকে টান দিচ্ছে, এদিকে কোনো টান নেই, তাহলে এটার দিকে চলে যাবে। আর এটাতে যদি টানে তাহলে এটা ওইদিকে চলে যাবে। আবার যদি মনে করেন যে যে কোনো একদিক থেকে বেশি টানা হয়, তাহলে কি হবে, তখন ছিঁড়ে যাবে। আবার দুই দিক থেকে টানলেও ছিঁড়ে যাবে, কোনো কিছু অতিরিক্ত ভালো না। আবার দেখবেন যখন চাহিদার তুলনায় সরবরাহ বেশি হবে, তখন কিন্তু স্বাভাবিকভাবেই মূল্য হ্রাস পেয়ে যায়। যে কোনো ক্ষেত্রেই কিন্তু এরকম হয়। আপনার সঙ্গীর ক্ষেত্রেও কিন্তু তাই। আপনি একটা নারীকে ভালোবাসেন, বা আমি একটা নারীকে ভালোবাসি, পছন্দ করি, সেই নারী আমার সঙ্গে চিরকাল থাকবে, বিষয়টা কিন্তু আমি এরকম মনে করতে পারি না। অভিজ্ঞতা মানুষের এক একজনের এক এক রকম, তবে সবার জীবনে একই রকম অভিজ্ঞতা হবে সেটা নয়। তবে আমার এ বিষয় নিয়ে যদি একটা লেখা বলি, সেটা হলো, ladies always confused about everything in life. They live in dream but don't know what they want exactly. They can get sense at any moment, again and again. Be careful to select someone in your life and follow them always. হ্যাঁ, তো নারীরা এরকমই, তারা স্বপ্ন দেখে, স্বপ্নের মধ্যে বাস করে, কিন্তু তারা নিশ্চিত জানে না কি চায়। তারা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্বে থাকে, এবং তারা যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে। এছাড়াও একই ঘটনা বারবার ঘটাতে পারে। জীবনের জন্য কাউকে নির্বাচন করার ক্ষেত্রে খুবই বিচক্ষণতা অবলম্বন করা উচিত, না হলে দেখা যাচ্ছে আমার জীবনটাও নষ্ট হতে পারে, আর সাথে আমি যাকে নির্বাচন করছি তার সহ উভয় পরিবারের অনেকগুলো প্রাণ শোকাহত হবে, এবং
কোনো বৈবাহিকতা যদি বিচ্ছেদ ঘটে, সেখানে যদি কোনো সন্তান থাকে, সেই সন্তানের সারাটা জীবন কষ্ট বয়ে বেড়াতে হয়। এই বিষয়টা অনেকেই ভেবে দেখে না। একটা বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদ ঘটলে সেখানে সেই সম্পর্কের যেই স্বামী স্ত্রী, নারী পুরুষ, তাদের তো ক্ষতি অবশ্যই হয়। সামাজিক, অর্থনৈতিক, পারিবারিক, মানসিক, শারীরিক, সব দিক থেকে ক্ষতি হয়। সবচেয়ে বেশি ক্ষতিটা হয় যদি ওই সংসারে কোনো বাচ্চা থাকে, ছেলে বা মেয়ে, যাই হোক, এক বা একাধিক। হ্যাঁ, তো তাদের কথা বিবেচনা করে হলেও এই সম্পর্কগুলো টিকিয়ে রাখা খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে যদি সিদ্ধান্ত নিতেই হয় তবে ভালো কথা, আপনি যদি বৈবাহিকতায় জড়ানোর আগে আপনি সিদ্ধান্ত নিতে পারেননি, বা আপনার নির্বাচন ভুল ছিল এটাও বলবো না, নির্বাচনটা সঠিকই হয়তো আপনার কাছে মনে হয়েছে বা আমার কাছে মনে হয়েছে, কিন্তু পরবর্তীতে সময়ের সাথে দেখা যাচ্ছে আস্তে আস্তে সেই সম্পর্কটা তিক্ত হয়ে উঠেছে নানা কারণে। কোনো সম্পর্ক নষ্ট হওয়ার তো আসলে দু একটা কারণ থাকে না, অনেকগুলো কারণ থাকে। সম্পর্ক নষ্ট হওয়ার মূল কারণ হলো 10টি। সেই 10টির মধ্যে প্রথম যেটা কারণ হচ্ছে বিশ্বাসে কমতি থাকা। হ্যাঁ, উভয়ের প্রতি উভয়ের সন্দেহবোধ কাজ করা। এই সন্দেহ মানুষকে ধ্বংস করে দেয়। আমরা যেমন বাহ্যিকতায় যা কিছু দেখি তার অনেক কিছু কিন্তু সত্য নয়। হ্যাঁ, আমাকে আপনি এক জায়গায় দেখছেন কারোর সাথে, কোনো একটা মেয়ের সাথে কথা বলছি, তার মানে কি যে তার সাথে আমার বাজে সম্পর্ক? এমনটা নয়। আমার অনেক বান্ধবী আছে, তার মানে কি আমার বাজে সম্পর্ক? না। কোনো মেয়ে কোনো ছেলের সাথে কথা বলছে, তার মানে কি তাদের সঙ্গে বাজে সম্পর্ক? না। তবে মানুষ আসলে থিঙ্ক পজিটিভ অ্যান্ড রেজাল্ট পজিটিভ। হ্যাঁ, আমরা যদি ভালো কিছু ভাবি তাহলে আমাদের ফলাফলও ভালো আসবে। পৃথিবীতে আসলে আমরা কেউ কারো উপকার করতে না পারি, কারো ক্ষতির কারণ যেন না হয়। মানুষের জীবনে ভুল ভ্রান্তি থাকে, ভুল থাকে, ত্রুটি থাকে, অন্যায় থাকে, অপরাধ থাকে, কিন্তু একটা মানুষ সবসময় তো আর একরকম থাকে না। সময়ের সাথে অনেক কিছু বদলে যায়, বদলাতে হয়, সময় তাকে বদলে দেয়, যদি কিনা সে চেষ্টা করে, বদলাতে চায়। যে বদলাতে চায় না তাকে কিন্তু বদলানো যায় না। যে ভুলের উপরই অটল থাকতে চায় সে কিন্তু ভুলের মধ্যেই ডুবে যায়, সেখান থেকে তাকে আর টেনে তোলা যায় না। আমি অনেক চেষ্টা করেছি, অনেক করেছি। আমার এই কাউন্সেলিং পেশায় এসে বহু মানুষ রয়েছে, বহু পরিবার রয়েছে, যাদেরকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার পরম করুণায়, অসীম দয়ায় অনেক মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, কর্মজীবন যথেষ্ট স্বস্তির হয়েছে বলেই তারা আমাকে যখন জানায় তখন আমার খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে আমার জীবনে এই কাউন্সেলিং, ইন্সপিরেশন, এই জায়গাগুলোতে আসার যেই পেছনের যেই ব্যাপার, পেছনের যে ইতিহাস, সেটাও কিন্তু আঘাত, বিচ্ছেদ, হ্যাঁ, শূন্যতা, হাহাকার। সেই জায়গা থেকে আমি চাই যে কোনো মানুষ যেন সমস্যায় না থাকে, অ্যাটলিস্ট মানসিকভাবে অস্বস্তিতে না থাকে, বিশেষ করে বৈবাহিক সম্পর্কে। শুধু তাই নয়, বৈবাহিকতায় জড়ানোর আগেও অনেক নারী পুরুষ দেখা যাচ্ছে উভয়ের প্রতি একটা ভালো লাগা থাকে, বা একতরফার বেশি থাকে, এক পক্ষের বেশি। যখন সম্পর্কগুলো একতরফা হয়ে যায় তখনই কিন্তু দেখা যাচ্ছে সেখানে ভিন্ন রকম প্রকাশ পেয়ে যায়, তখনই সেখানে বিচ্ছেদের মতো ঘটনা ঘটে যায়। সেই বিচ্ছেদের কারণেই কিন্তু আমি যে একদিন পর আপনাদের সামনে এই বিগত বেশ কিছু বছর ধরেই এমজিএন লাভ অ্যান্ড লাইফ মোটিভেশনস ক্লাব নিয়ে, হোয়াইট প্রিজন নিয়ে, এই এমজিএন লাভ অ্যান্ড লাইফ মোটিভেশনস ক্লাব, এটা আমি কেন করলাম? ভালোবাসা এবং জীবন বদলাতে চাই, শুধরাতে চাই, মোটিভেট করতে চাই, অনুপ্রাণিত করতে চাই। কেন? কেননা আমি জানি যে একটা সম্পর্কে যখন ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, একটা সম্পর্কে যখন বিচ্ছেদ ঘটে যায়, তখন সেখানে কত রকম সমস্যা তৈরি হয়, কত রকম, কত রকম আমাকে কত রকম পরিস্থিতি ফেস করে
আসতে হয়েছে এবং এখনো হচ্ছে, এটা একমাত্র আমি জানি, আর উপরওয়ালা জানেন, যেনার হাতে আমার আপনার সকলের প্রাণ। যার সাথে যা হয়নি সে তো কখনো বুঝবে না। আমার দাদা নেই, আমি জানি দাদা না থাকার কষ্ট কেমন। আমার নানা নেই, আমি জানি আমার নানা না থাকার কষ্ট কেমন। আমার দাদি নেই, সেটাও কিন্তু আমি বুঝি। কিন্তু যার বাবা নেই সে জানে বাবা না থাকার কষ্ট কতটা। ঠিক আছে, যার মা নেই সে জানে মা হারাবার যন্ত্রণা কতটা তীব্রতার, কতটা হাহাকার, কতটা শূন্যতার। আমার ড্যাডি জানে বাবা দূরে থাকার শূন্যতার, অস্থিরতা কতটা তীব্র। আর আমি কষ্টকে ভালোবাসি, আমি সত্যিই ভালোবাসি। পাগল পাগল খেলতে আমার বড্ড ভালো লাগে। এর আগে আমার কোনো এক বান্ধবী আমাকে বলল যে জ্যাক, তুমি উন্মাদ হয়ে যাচ্ছ, তুমি পাগল হয়ে গেছো। হ্যাঁ, ও আমেরিকাতেই আছে এখনো। তো আমি তাকে বললাম, পাগল পাগল খেলছি ভব, পাগল তব নয়, কি বলিব বন্ধু ওগো, সে জ্ঞান যে তোমার নাই। সঙ্গীর গুরুত্ব অনেক, জানেন, একটা সঙ্গী ভীষণ প্রয়োজন, খুব প্রয়োজন। একা থাকার মধ্যে একটা আলাদা ভালো লাগা আছে, সৃজনশীলতা আছে, ধ্যান সাধনা, ত্যাগ, লেখালেখি ইত্যাদি, এগুলো একটা বিষয় তো আছেই। কিন্তু এই একাকিত্বতা সবসময় ভালো লাগে না। একজন সঙ্গী শেয়ারিং অ্যান্ড কেয়ারিং এর জন্য দরকার, ভীষণভাবেই দরকার। কিন্তু সেই সঙ্গী অবশ্যই তেমনই কাউকে হওয়া উচিত যার সাথে কিনা এই মনের ব্যাপারগুলো মিলে যায়। সবার সাথে সবার তো ভালো লাগা হয় না, আর সবার রুচি চিন্তা নেশা পেশা একরকম না। এই জন্যে সঙ্গী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, সঙ্গ নির্বাচনও গুরুত্বপূর্ণ। আমি কোন সঙ্গে মিশছি সেটা কিন্তু আমাকে অবশ্যই নির্বাচন করে নিতে হবে। পৃথিবীতে আমরা সাময়িক একটা সময় নিয়ে এসেছি এখানে, তো এখানে অবস্থানকালীন সময়ে আমার সঙ্গী লাগবে। কেননা আমরা প্রত্যেকে একা এসেছি, একাই যাব, মাঝখানে যদিও মায়া বাড়ানো, তারপরেও আমাদেরকে কিন্তু উভয়ের প্রতি উভয়ের একটা আকর্ষণ সৃষ্টি করে দেওয়া হয়েছে সৃষ্টিকর্তার পক্ষ থেকেই। তিনি আমাদের দয়া করে উভয়ের প্রতি উভয়ের ভালো লাগা তৈরি করে দিয়েছেন, মায়া তৈরি করে দিয়েছেন, একটা প্রয়োজন দিয়ে দিয়েছেন। হ্যাঁ, বিপরীত লিঙ্গের প্রতি বিপরীত লিঙ্গের একটা আকর্ষণ এবং বংশ বিস্তারের একটা মাধ্যম। হ্যাঁ, তো সেই জায়গা থেকে সেই বিপরীত লিঙ্গের দুটো মানুষ, অচেনা দূরের দুটো মানুষ যেন সম্পর্কে জড়ানোর আগে অবশ্যই উভয়কে ভালোভাবে বুঝে নেয়, আর উভয়ের প্রতি উভয়ের সম্মান বোধ থাকতে হয়। হ্যাঁ, এবং যত্নশীল হতে হয়, ছাড় দিতে হবে। সম্পর্কের একটা ভিত্তি কোথায় জানেন? কে কাকে কতখানি বোঝে তার চেয়ে বরং কে মানে কতটা ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে পারে, সেটাই একটা সম্পর্কের ভিত্তি। ইনটিউশন ইজ দ্য ফাউন্ডেশন ইন রিলেশনশিপ। হ্যাঁ, অনুভূতি হলো একটা সম্পর্কের ভিত্তি। ঠিক আছে, এই সবগুলো আমার লেখার সুযোগ তখনই হয়েছে যখন কিনা আমার জীবনে বিচ্ছেদের মতো তিক্ত অভিজ্ঞতা রয়েছে। তবে তাকে ধন্যবাদ এই কারণে যে আমি আজ এখনো কিছু হতে পারিনি। আমি জানি না, আমি আসলে পৃথিবীতে কিছু হওয়াতে কিছু নেই, আমি বিশাল কিছু হয়ে গেলাম, আমার অনেক পরিচিতি, আমার বিশাল অবস্থান, আসলে কিচ্ছু না। কিছু হতে সেদিনই পারবো যেদিন ইহকালীন জীবন শেষ করে পরকালীন জীবনে গিয়ে আমি ক্ষমা পাবো। সেটাই হলো আসল প্রাপ্তি, আসল অর্জন। অবৈধ সম্পর্কে জড়ালে তো অনেক জায়গাতেই জড়ানো যায়, কিন্তু অবৈধতা মোটেও উচিত নয়। প্রতিটা সম্পর্ক বৈধ হওয়া উচিত। কেননা এই পৃথিবীতে দেখেন আজকের যে অবস্থা, এই অবৈধ কার্যকলাপের জন্যই কিন্তু আজকে এই পৃথিবীতে এই হাল অবস্থা হয়েছে। অবৈধ মেলামেশা, অবৈধ যৌনতা, হ্যাঁ, এই আধুনিকতার নামে নোংরামি, অশ্লীলতা, এই সুদ ঘুষ মিথ্যা, অন্যায় অবিচার জুলুম, এই বিভিন্ন কারণে কিন্তু আল্লাহ তাআলা আমাদের উপরে অসন্তুষ্ট হয়ে গেছে।
আজকাল দেখেন বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম যতটা সহজ হয়েছে, যোগাযোগ মাধ্যম মানুষের হাতে হাতে পৌঁছে গেছে, বলা হচ্ছে মানে তোমার কাছে ইন্টারনেট আছে তার মানে পৃথিবী তোমার হাতে আছে। কিন্তু এখন কিন্তু পৃথিবী করোনার হাতে চলে গেছে, আমাদের হাতে নেই। কারণ কি, পৃথিবী অনেক কিছু যখন আমরা হাতে পেয়েছিলাম, অনেক যোগাযোগ মাধ্যম, আমরা অনেক কিছু জানতে পারছিলাম, অনেক ইনফরমেশন পাচ্ছিলাম, সেই সময় কি হচ্ছিল, আমি 2007-08 বাংলাদেশ আর্মিতে কাজ করেছি, 10 সিগন্যাল ব্যাটালিয়নে, আইটি ডিপার্টমেন্টে। এখন তো আইটি ডিপার্টমেন্ট দেখা যাচ্ছে এই তথ্য যোগাযোগ প্রযুক্তি এটা মানুষের কাছে এতটা সহজলভ্য হয়ে যাওয়াতে দেখা যাচ্ছে এটার ভুল ব্যবহার করছে কিছু মানুষ, বেশিরভাগ বিশেষ করে যুব সম্প্রদায়। এটা প্রযুক্তিতে মানুষ মানে প্রতিবন্ধী হয়ে যাচ্ছে। অথচ যখন সেই 2003-এর দিকে আমাদের যখন কম্পিউটারের সাথে মেলামেশা, তখন কিন্তু এরকমটা ছিল না। 2000-এর দিকে যখন প্রথম পরিচয়, তখন অনেকেই কম্পিউটারের সাথে মনে করেন যে এমন একটা বিষয় ছিল যে অনেকে ভয় পেত, মানে কম্পিউটার মানে বিশাল কিছু। আমার কাছে যখন অনেকে আসতো, এরকম একটা সময় আছে যে দেখা যাচ্ছে ওই একটা প্রতিষ্ঠানে, হ্যাঁ, সেখানে কোনো একটা কারণে কি যেন একটা ঘটনা ঘটেছিল, তো দুটো মানুষ আসছে, তো তাকে বলছিলাম যে মিথ্যা কথা বলবে না কিন্তু, তাহলে তখন ডেস্কটপ ছিল, হ্যাঁ, যে মিথ্যা কথা বলবে না কিন্তু, তাহলে এই কম্পিউটার কিন্তু সব মানে বুঝে ফেলবে। আমার রুমে দেখা যাচ্ছে চারদিকে স্পিকার, হ্যাঁ, ওই সাউন্ড সিস্টেম আর কি, আর সামনে ডেস্কটপ, হ্যাঁ, এবং মনে করেন প্রিন্টার ছিল, স্ক্যানারও ছিল, হ্যাঁ। তো সেক্ষেত্রে তখন ওই ইয়াতে কি বলে, হ্যাঁ, সে মনে করেন সেটা মনে করে সত্য কথা বলে দিয়েছে, আসলে তো কম্পিউটারে সেটা আমি ধরছিলাম না, হ্যাঁ। তো যাই হোক, সেটা একটা প্রতিষ্ঠানে, সেটা আমার না। আর 2007-08-এর দিকে যখন বাংলাদেশ আর্মিতে গেলাম, আইটি ডিপার্টমেন্টে কন্ট্রাকচুয়াল জাতীয় পরিচয়পত্র করার মধ্যে প্রথম, তো তখনও দেখা যাচ্ছে এরকমটা কিন্তু ছিল না, হ্যাঁ। যখন যোগাযোগ মাধ্যম মানুষের যত হাতে হাতে চলে গেল, দেখা যাচ্ছে মানুষ ভালো কিছু করতে পারে, এটা থেকে পজিটিভ কিছু করতে পারে অবশ্যই, কিন্তু পজিটিভ কিছু না করে বাংলাদেশি মানুষজন বেশি বুঝছেন মানে নেগেটিভটাই বেশি করে থাকে, হ্যাঁ। অনেক পজিটিভও করছে, কিন্তু অনেক মানুষ অহেতুক সময় নষ্ট করছে, মানে এই কাছের মানুষগুলো দূরে, দূরের মানুষগুলো কাছে, হ্যাঁ। আজকে দেখেন সবাই লকডাউনে আছে, তো এই মুহূর্তেও দেখেন যে কত পরিবারে মানে এইগুলো নিয়ে অশান্তি লেগে আছে, এবং এগুলো কিন্তু অনেক পরিবারের বিচ্ছেদের কারণ। ঠিক আমার যে বিচ্ছেদের অভিজ্ঞতা, সেটাও কিন্তু এই প্রযুক্তির আশীর্বাদ, যা পরবর্তীতে নেমে এসেছে হয়ে অভিশাপ। ঠিক আছে, যা আমরা কেউ চাই না, কেউ চায় না যে আমাদের জীবনে কখনো দুঃখ নেমে আসুক। আমরা সবাই সুখী হতে চাই, সবাই সুখী হতে চাই, ইহকালে এবং পরকালে। কিন্তু আমরা সে মতে কাজ না করার কারণেই কিন্তু এই অবস্থা সৃষ্টি হয়। জীবন খুব সহজ, সুন্দর এবং উপভোগ্য, সত্য কথা, সত্যিই তাই। কিন্তু আমাদের নিজেদের কিছু ভুলের কারণে জীবন মনে করেন যে এই অবস্থা মানে কঠিন হয়ে ওঠে সময়ের সাথে। একবারেই কিন্তু কোনো সম্পর্ক নষ্ট হয় না, আস্তে আস্তে বিভিন্ন কারণ মানে জমতে 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 দেখা যাচ্ছে একটা সময় সেই সম্পর্কগুলো বিচ্ছেদ ঘটে যায়। তবে আমার যে বিচ্ছেদের অভিজ্ঞতা, সেখান থেকে আমার যদি একটা লেখা বলি, আমাদের সমাজে এমনও কিছু মানুষ আছে যারা শিক্ষার ব্যানারে নিজেদের অপরাধ ঢাকতে অন্যের ত্রুটিকে খুঁটি করে সবে মিলে জুটি বেঁধে একজনকে বাঁশ দেয়। সেই বাঁশ খাওয়া পাবলিক আমি। তবে আমার সেদিন কিন্তু সেটা খেয়ে ভালোই হয়েছিল, হ্যাঁ, সেটা ভালোই হয়েছিল। কেননা দেখা যাচ্ছে আজ আমি দু কথা বলতে পারছি, দুটি কথা লিখতে পারছি, হ্যাঁ, সেগুলো আবার দেখা যাচ্ছে দু চারজন মানুষ শুনছে, আমাকে দু চারজন চিনছে। আমি তো পৃথিবীতে চিরকাল থাকবো না, সময়ের সাথে অতীত হয়ে যাব, তাই না? তো আমার অতীত হওয়ার সাথে যদি কোনো মানুষের জীবন চলার পথে কোনো না কোনো বাঁকে একটিও কথা কাজে লাগে, সেটাই তো ভালো। আমি অনেক অর্থ করি রেখে যেতে পারি, কিন্তু সেই অর্থ করি মানুষের জীবনে কোনো কাজে আসলো না, কোনো ভালো কিছু রেখে যেতে পারবো না। কিন্তু আমি যদি এক লাইনও জ্ঞান রেখে যেতে পারি, যেটা
যুগের পর যুগ, কালের পর কাল, প্রজন্মের পর প্রজন্ম মানুষের মাঝে থেকে যাবে। মানুষেরা জানবে, শিখবে, বুঝবে, ভাববে, সুচিন্তা করতে শিখবে। সেটাই কি ভালো নয়? এমজিএন লাভ অ্যান্ড লাইফ মোটিভেশনস ক্লাব, হোয়াইট পিজন, এমজিএন রিসার্চ রাইটিং অ্যান্ড কাউন্সেলিং পয়েন্ট, জ্যাক দিনফরের খেজুরতলা। হ্যাঁ, তো এইগুলো রাতারাতি আসেনি। এমজিএন লিভিং টিপস ক্লাব, এগুলোর পিছনে রয়েছে বিশাল ইতিহাস। রাতের জীবন, দিনের জীবন, নষ্ট জীবন, সুস্থ জীবন, আলো আধারি কত অভিজ্ঞতা, উঁচুতলা নিচুতলা, কাঁচে ঘেরা বদ্ধ দেয়াল আর সাউন্ডহীন মুক্ত আকাশ, দেশি বিদেশি, নন স্টার, 5 স্টার, এমন কোনো জীবন নেই যে জীবনের অভিজ্ঞতা আমি জ্যাক দিনফর নিই নাই। আমি এখনো শিখি, প্রতিনিয়ত শিখি। মানুষের সাথে সহজভাবে মিশে গিয়ে শিখি। যখন তার সাথে মিশি, আমি তার সঙ্গে এমনভাবে মিশি, একেবারে তার অনেক কিছু আমি পর্যবেক্ষণ করি। এটা ভালো। অনেক সমাজ আমার এমন অনেক অভিজ্ঞতাও আছে, দেখা যাচ্ছে অনেক সমাজে মিশেছি, তো দেখা যখন যেখানে মিশছি সে তো তাদের গোত্রেরই একজন আমাকে ভেবে নিচ্ছে, এবং সেভাবেই তো আমি তাকে ভাবিয়ে তুলছি। কোনো নাটকীয়তাই নয়। কাজী নজরুল ইসলামের একটা কথা যদি বলি, গুরু মানুষ, হ্যাঁ, বিশ্বজুড়ে পাঠশালা মোর, সবার আমি ছাত্র। তো আমি ঠিক সেরকমটা চেষ্টা করি। আমার সব জায়গায় আমার পাঠশালা, আমি সবার ছাত্র। কোনো দাম্ভিকতা নেই, কোনো অহংকার নেই। আসলে অহংকার করবার মতো আমাদের কিচ্ছু নেই। অর্জিত জ্ঞান, কোরআনের জ্ঞানহীন অর্জিত কোনো জ্ঞান নয়। আমরা অনেক বই পড়লাম, অনেক বই লিখলাম, অনেক অভিজ্ঞতা পেলাম বাস্তব জীবনে, কিন্তু কোরআনের জ্ঞান যদি আমার মধ্যে না থাকে, তাহলে আমার কোনো জ্ঞানের দাম নেই। দেখেন, আজকে এই পৃথিবীতে এতদিন পর্যন্ত এত আবিষ্কার, এত মানে আকার আকৃতি পরিবর্তন করে নিজেদের ব্যবহারের জন্য কত কিছু করেছি না, কিন্তু কোরআনের জ্ঞান না থাকার কারণে, সত্যর বাণী না থাকার কারণে, আল্লাহর পথে না থাকার কারণে দেখেন আজ পর্যন্ত আবিষ্কৃত সকল কিছু অচল হয়ে গেছে। তার মানে কি হলো? কোরআনের জ্ঞানহীন অর্জিত কোনো জ্ঞানই জ্ঞান নয়। আজ পর্যন্ত যত জ্ঞানের আমরা দাবি করেছি, কোনো জ্ঞান কি জ্ঞান? এই করোনা, লাসা, হান্টা, পঙ্গপাল এর বিরুদ্ধে কোনো কিছু করতে পারছে না। সামান্য একটু মশার বিরুদ্ধেই তো আমরা করতে পারি না। ইতিমধ্যেই কিন্তু মশার আরো বেড়ে যাচ্ছে, উপদ্রব বেড়ে যাচ্ছে। আমরা কি কিছু করতে পারি না? নমরুদকে ধ্বংস করা হয়েছিল একটা মশা দিয়ে, তারপর ল্যাংড়া মশা দিয়ে। তো আমি আপনি পৃথিবীতে যতক্ষণ আছি, এই সময়টা আমরা প্রত্যেকে চাই সুন্দর থাকতে, সুখী হতে, সাধ্যের মধ্যে সুন্দর জীবনযাপন করতে। তবে সেই সাধ্যের মধ্যে সুন্দর জীবনযাপন করতে হলে, এর আগে বলেছি, অতিশয় প্রত্যাশা মানুষকে অসুখী করে। কেউ কাউকে কিন্তু কষ্ট দিতে পারে না, কষ্ট পায় আমাদের প্রত্যাশা থেকে। আমরা যখন যা পেতে চাই, তখন যেটা না পাই, সেখান থেকে কিন্তু আমাদের কষ্ট পাওয়া। তো পৃথিবীতে আসলে মানুষকে বোঝার চেষ্টা করতে হয়। একটু ভুল বোঝাবুঝি হতেই পারে, তাই বলে যে বিচ্ছেদ ঘটিয়ে দিতে হবে এরকমটাও নয়। আবার দেখা যাচ্ছে সকালে কথা হলো, বিকেলে কথা হলো, রাতে বিয়ে করে ফেললাম, সকালে আবার ছাড়াছাড়ি হয়ে গেল, এরকমটাও যেন না হয়। আমরা সবাই ভালো থাকি, ভালো রাখি, পরম করুণাময় মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, সাহায্য চাই। তিনি আমাকে, আপনাকে, সবাইকে, পৃথিবীর যে যেখানে আছেন, ধর্ম, বর্ণ, গোত্র এরকমটা নয়, সবাইকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন এবং ক্ষমা করুন। তবে ওই জাতিকে আল্লাহ তাআলা হেদায়েত দেন না যে কিনা হেদায়েতের পথে অগ্রসর হয় না। আমি বলছি যে ঠিক আছে, আল্লাহ তাআলা আমাকে ভালো রাখুক, ভালো পথে চলাক। আমি যদি ভালো পথে না হাঁটি, আল্লাহ তাআলা তো আমাকে মেধা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, আমাকে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দিয়েছেন, চূড়ান্ত আসমানি কিতাব দিয়েছেন, বিভিন্ন যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, আসমানি কিতাবও পাঠিয়েছেন অনেক। তাহলে সেখান থেকে আমরা যদি শিক্ষা নিই, আমরা তো চূড়ান্ত আপডেট ভার্সনই ব্যবহার করছি, তাই না? করি, যখন যেটা ব্যবহার করি সেটা আপডেট ব্যবহার করি। তো আমরা সেই মতে আমাদের চূড়ান্ত আসমানি কিতাব আল কুরআন, সেখান থেকে যদি আমরা শিক্ষা নিতে পারি, আমি নিজেও যদি আমি আপনি সবাই যদি আমরা শিক্ষা নিতে পারি এবং সেই মতে যদি আমরা জীবন গড়ার চেষ্টা করি, তখন আমাদের জীবন হবে শান্তির, সম্মানের এবং সফলতা, ইহকাল ও পরকালে।
রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, ব্যক্তিগত জীবন, হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় আমাদের শান্তি, সফলতা, মুক্তি, স্বস্তি, সম্মান আসবে। এছাড়া এর বাইরে যখনই আমরা চলি তখনই দেখা যাচ্ছে আমাদের উপরে বিভিন্ন রকম খারাপ অভিজ্ঞতা হয়। আজকের অবস্থাও সেখান থেকেই, এবং ভুল বোঝাবুঝি, বিচ্ছেদ, সেগুলোও কিন্তু কোরআনের জ্ঞান না থাকার কারণে। যদি কোরআনের জ্ঞান থাকতো তখন তাহলে কিন্তু বিচ্ছেদ হতো না। আমি জ্যাক ড্যানিয়েলের কথাও যদি বলি, আমি এখন যতটা শিথিল হয়ে গেছি, নরম হয়ে গেছি, এটা কিন্তু একসময় ছিল না। সেই জায়গা থেকে আরেকটি লেখা যদি বলি, মাটিতে যার শুরু মাটিতেই তার শেষ, তবে আর কেন জ্যাক মাটির মানুষ হয়ে যাও না, সকলের সাথে আইসক্রিম আচরণ করো, কেউ যেন তোমায় ভ্যাম্পায়ার না কয়। সেই সময় আমাকে অনেকে ভ্যাম্পায়ার বলতো। খুব বদমেজাজি ছিলাম, খুঁতখুঁতে ছিলাম, ওসিডি ছিল, সূচিবাই ছিল। তো সেটা এখন বদলে গেছে, এবং এই বদলটা আমাকে ঘটিয়েছে কিন্তু গুরুস্থান। আর সেই গুরুস্থানে যাওয়ার জন্য আমাকে সহযোগিতা করেছিলেন আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ নারী ব্যক্তিত্ব জেবা, যিনি এখনও আমেরিকাতেই আছেন। আমি যদি তার মাত্র 3টি শর্ত মেনে নিতাম তবে আমিও কিন্তু এখন আমেরিকাতেই থেকে যেতাম। কিন্তু এই 3টি শর্ত আমার মানবার মতো ছিল না, এরকম যে সে ছাড়া আমি কখনো বাংলাদেশে আসতে পারবো না। ঠিক আছে, মানলাম। দ্বিতীয়ত, আমার পরিবারকে ছেড়ে দিতে হবে, আমার বৈবাহিক সম্পর্কে ডিভোর্স দিতে হবে, আমি সেটা দিতে চাইনি। আর তৃতীয় শর্তটা কি যেন একটা ছিল, তৃতীয় শর্তটা ভুলে গেছি এখন এই মুহূর্তে। যাই হোক, তবে 3টে শর্ত ছিল। তো সেই জায়গা থেকে কিন্তু পরবর্তীতে কিন্তু আমি আসলে বিচ্ছেদে না গেলেও পরবর্তীতে আমি কিন্তু সম্পর্কটা টিকে রাখতে পারি নাই। সেটাও কিন্তু বিচ্ছেদ হয়ে গেছে, তার পক্ষ থেকেই হয়েছে, সেটা আমার কিছু করার ছিল না। যদি আমি তখন যেবার কথা মেনে নিতাম তাহলে হয়তো আজ আপনাদের সঙ্গে আমার কথা এভাবে হতো কিনা আমি জানি না। তবে যেবা আমাকে এ কথাও বলেছিল যে আইসক্রিম বলে আমাকে, যে আইসক্রিম, তুমি যদি এভাবেই থাকতে চাও, তুমি যেভাবে লেখালেখি করছো, যেভাবে তোমার ধ্যান সাধনা নিয়ে আছো, হ্যাঁ, এই জায়গা থেকে যদি তুমি বের হতে না চাও তবে তুমি আর কখনো বৈবাহিকতায় জড়াইও না। কেন? কারণ তোমাকে কেউ বুঝবে না আইসক্রিম। যেবা বলতো জ্যাক অ্যান্ড জেবা মুদ্রা রেপিট ওপিট। হ্যাঁ, সে আমার এতটা বুঝতে পারতো, এতটা আমি নিজেই খুব অবাক হয়ে যাই, সত্যি ভীষণ অবাক লাগে। সে আমার নিঃশ্বাস পর্যন্ত বুঝতে পারতো। আমি যদি মুঠোফোনে বা হেডফোনে নেটেও যদি কথা বলার সময় যদি যেভাবে হোক তরঙ্গে যখন কথা বলি, দূর তরঙ্গে, তখনও যদি আমি একটা নিঃশ্বাস নিই তাহলে কিন্তু সে বুঝতে পারতো যে আমি কি বিরক্ত প্রকাশ করলাম, নাকি রাগ হয়ে গেল, নাকি অপছন্দ করছি, নাকি আমার ঘুম পাচ্ছে, নাকি আমি সেটা মেনে নিয়েছি। সে আমার জীবনের শ্রেষ্ঠ নারী ব্যক্তিত্ব হওয়ার পেছনে অনেক যৌক্তিক কারণ রয়েছে। আমি তাকে শ্রদ্ধা করি আজও। তিনি হাজি মানুষ, ভালো মানুষ, খুবই ভালো মানুষ। আল্লাহ তাআলা তাকে শান্তিতে রাখুন। তার একটি স্বপ্ন, তার একটি মেয়ে হবে, তার নাম হবে রিমঝিম। হ্যাঁ, তো সেই স্বপ্নটা ছিল আমার সাথে তার যদি সম্পর্ক হয় তবে আমি তাকে একটা মেয়ে দিব, যদিও সেটা দেওয়ার মালিক আল্লাহ, তবে আমার কাছে তার চাওয়া ছিল যে আমি একটা মেয়ে দিব, তার নাম হবে রিমঝিম। খুবই ভালো নাম, আমি সেই নামটা আজও ব্যবহার করি। এবং যাই হোক, আর আমার ছেলে আব্দুর রহমান নাবিল, আমি তার জন্য দোয়া করি অবশ্যই, ড্যাডি যে এখানে আছে ভালো থাক। হ্যাঁ, তো যাই হোক, অনেকেই আবার আছে দেখবেন যে আমি কিন্তু সবসময় একটা কথা বলি যে আই ডোন্ট কেয়ার এনিওয়ান, আই নো হু আই অ্যাম অ্যান্ড হোয়াট আই এম লুকিং ফর। ঠিক আপনার ক্ষেত্রেও আমি মনে করবো যে অনেক ক্ষেত্রে এইটাই করা উচিত। কাউকে কে কি বললো, কিভাবে দেখলো, আর কি মনে করলো, তাতে অন্তত আমার কিছু আসে যায় না। সময়ের সাথে আমি পৃথিবী থেকে অতীত হয়ে যাব,
তাতে আপনি আমাকে কি মনে করলেন আর কিভাবে দেখলেন, তাতে আমার না কোনো লস আছে না কোনো লাভ আছে, কিচ্ছু নেই, দরকার নেই। আমি আমার মতো, এই জীবনটা আমার। আমি কি বলবো, কি লিখবো, কি করবো, হ্যাঁ, কি ভাববো, সেটা আমার ব্যাপার। আপনার সেখানে ভিন্ন মত থাকতে পারে, সেই ভিন্ন মতকেও আমি সম্মান জানাই, স্বাগত জানাই, অবশ্যই পজিটিভ মন্তব্যগুলোকে। আমরা অনেকেই দেখা যাচ্ছে অনেক রকম মন্তব্য করি, তবে একটা বিষয় হচ্ছে ইউ হ্যাভ টু বি শিওর বিফোর লিভিং এনি কমপ্লিমেন্ট অ্যাবাউট এনিওয়ান। যে কারো ব্যাপারে কিছু বলবার জন্য অবশ্যই আপনাকে আমাকে নিশ্চিত হতে হবে, ভালোভাবে জানতে হবে। না জেনে হুট করে অল্প জানাতেই আমি মন্তব্য সেটে দিলাম, তাহলে সেটাতে আমার অজ্ঞতাবদ্ধ কিছুই প্রকাশ করবে না। যে কোনো বিষয়ে, যে কারো বিষয়ে, হ্যাঁ, কোনো কিছু বলতে হলে অবশ্যই তার অনেক বিস্তারিত জানা উচিত। পৃথিবীতে অনেক ইতিহাস আছে, লেখক বলেন আর শিল্পী প্রত্যেকের কিছু গল্প আছে, আছে তাদের অতীত। লেখক লিখে চলি মনের আঁচে, শিল্পী তা ফুটিয়ে তুলে সুরের ধাঁচে, যার গহীনের বাজনা পাঠক বা শ্রোতার কানে কখনোই পৌঁছে না। আজও পর্যন্ত পৃথিবীতে যত নাটক, সিনেমা, গান, কবিতা, প্রত্যেকের পেছনে কিছু না কিছু সূত্র আছে, গল্প আছে। যখন কোনো পাঠক সেটা পড়ছে, পাঠ করছে, না সে তা থেকে কিছু বুঝতে পারছে, সেটা যোগাযোগ মাধ্যম হয়ে এখন আমরা অনলাইনে অনেক কিছু পড়ি, ঠিক আছে, আমরা বইয়ে পড়ি বা অনলাইনে পড়ি, যেখানেও। তো আমরা যখন পাঠ করছি তখন কিন্তু ওই লেখকের ব্যাপারটা আমি বুঝতে পারছি না। আমি যখন লিখছি তখন আমার লেখাটা পাঠক কিন্তু ওই ভেতরের বাজনা, গহীনের বাজনা না পাঠক বুঝতে পারছে, না যে শ্রোতা শুনছে সেই শ্রোতা বুঝতে পারছে, যা কিনা লেখকের লেখা অনুযায়ী শিল্পী সুরের ধাঁচে যা ফুটিয়ে তুলছে। লেখক তো মনের আজ থেকে লেখে, তাই না? হ্যাঁ, অনেকে আছে কল্পনায় লেখে, ঠিক আছে, সেটা আলাদা বিষয়। লেখার তো ধরন রয়েছে, অনেক রকম লেখা রয়েছে না? কেউ কমেডিয়ান লেখে, কেউ গল্প লেখে, কেউ কবিতা লিখছে, কেউ গান লিখছে, কেউ অনুপ্রেরণা লিখছে, কেউ অন্যান্য গবেষণা লিখছে, অনেক রকম রয়েছে না, অনেক বিষয় ভিত্তিক রয়েছে। তবে প্রত্যেকটা লেখা কিন্তু মানে আলাদা আলাদা চিন্তা থেকে, এবং এখানে কিন্তু আমার আপনার কোনো কৃতিত্ব নেই আমি মনে করি। কেন? সমস্ত কিছুর মালিক যেহেতু একমাত্র আল্লাহ তাআলা, জ্ঞানদাতা আল্লাহ তাআলা, এখানে তো কোনো সন্দেহ নেই, একমাত্র আল্লাহ তাআলা, তিনি আমাদেরকে জ্ঞান দান করেন। তো তিনি আমাকে আপনাকে যতটুকু জ্ঞান যেখানে থেকে যা দান করেছেন, এ থেকেই কিন্তু আমরা প্রকাশ করি, এবং আমরা এখন যা প্রকাশ করি আরও যুগে যুগে কালে কালে বহু মানুষ এই একই কথা না হলেও কাছাকাছি কথা, আরও ভালো কথা, আরও অন্যরকম কথা, হ্যাঁ, বলে গিয়েছেন। কিন্তু কেননা সবার মধ্যেই এই একই রকম তো ফিলিংস কাজ করতো না, সবারই তো জীবন, সবার মধ্যেই ভালো লাগা, ভালোবাসা, জীবন উপভোগ, আয়োজন, বিনোদন আছে না, ছিল তো। তো বলে গেছে, এবং অনেক মনীষীরা বলে গেছেন অনেক ভালো ভালো কথা, অনেক দার্শনিক, অনেক লেখক, কবি, অনেকেই বলে গেছেন। আজকের সমাজে দেখেন, আজকের সমাজের কথা যদি বলতে হয়, তবে আমি এর আগেও 2016 সালের দিকে মনে হয় নাকি 17 সালে জাতীয় পাবলিক লাইব্রেরিতে বাংলাদেশ পয়েটস ক্লাবের একটা প্রোগ্রামে, যেহেতু আমি বাংলাদেশ পয়েটস ক্লাব কুষ্টিয়া জেলা সভাপতি হিসেবে, তো সেখানে ঢাকা ইউনিভার্সিটির ভিসি ছিলেন, আরও সেনাবাহিনীর প্রধান ছিলেন প্রাক্তন, তারপরে আরও অনেকেই, অনেক বিশেষ ব্যক্তিবর্গ ছিলেন সেখানে উপস্থিত। তো সেখানে আমি অনেকেই অনেক বই পড়লেন, অনেক লেখা তাদের উপস্থাপন করলেন, হ্যাঁ। তো আমাকে যখন বলতে বলা হলো, তখন আমি শুধু ওই জায়গার থেকে না, আরও পেছনের আরও অনেক অভিজ্ঞতা থেকে অনেক জানা, মানে অনেকগুলো মানুষের সাথে মেশার সুবাদে যেটা মনে হয়েছিল, তখন আমি বলেছিলাম যে আসলে আমরা যে যেখানে আছি, যা কিছু লিখছি, আমাদের লেখা কিন্তু অবশ্যই এমন হওয়া উচিত, অর্থবহ হতে হবে। হ্যাঁ, আমার যা খুশি মনে আসলো আর আমি লিখে দিলাম, হ্যাঁ, আর সেটা দিয়ে আমি বই ছাপিয়ে দিলাম বা অনলাইনে ছড়িয়ে দিলাম, হ্যাঁ। হ্যাঁ, মত প্রকাশের স্বাধীনতা অবশ্যই আছে, কিন্তু মানে লেখক হিসেবে বা কবি হিসেবে আমার নিজেকে
প্রতিষ্ঠিত করবার জন্যে বা করতে হলে, সেই জায়গাটা তৈরি করতে হলে আসলে যদি কেউ প্ল্যান পরিকল্পনা করে মনে করে যে এই জায়গাটা আমি পৌঁছাবো, আমি কবি হব, হ্যাঁ, আমি দার্শনিক হব, আমি হলো লেখক হব, তো এই বিষয়গুলো আসলে খুব বেশি পরিকল্পনা করে হয় বলে আমি মনে করি না। মানে আমার অনুভূতিতে সেটা কাজ করে না, বুঝছেন? এটা সময়ের সাথে এমনিতেই হয়ে যায়। সময় তাকে যা শেখায়, সেই শিক্ষা নিয়ে যখন সে চলে, তখন সে একটা কিছু হতে পারে। জীবন চলার প্রতিটা পদক্ষেপেই কিছু না কিছু পাওয়ার আছে, তবে সকল প্রাপ্তি বাহ্যিক নয়। সময়ের সাথে অভিজ্ঞতা সঞ্চয় চিন্তাশীলদের যা নতুন পথ দেখায়। তো সময়ের সাথে যা কিছু শিখে। কাজী নজরুল ইসলামের আরেকটি কথা যদি বলি, মূর্খরা সব শোনো, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ, কোনো মানুষই গ্রন্থ এনেছে তার বাস্তব অভিজ্ঞতা থেকে আস্তে আস্তে সে লিখেছে। সেই বই পরবর্তীতে মানুষ পড়েছে, আমরা এখন পড়ি, তাই না? তো আমরা এখন যা লিখছি এগুলো মানুষে পড়ে এবং পড়বে। তবে আমরা যেন এই ধরনের কিছু লিখে যেতে পারি যা অবশ্যই ভালো কিছু, ভালো কোনো স্বাক্ষর রাখে, ভালো কিছু দিতে পারে সমাজে। তো যে কথা বলছিলাম, সে লাইব্রেরিতে আমি একটি কথা বলেছিলাম, যদিও সে কথাটা শুনতে খুব একটা ভালো লাগার কথা না। তখন বলেছিলাম হলো, ভণ্ডদের ভণ্ডামিতে বড্ড হাসি পাই, যখন দেখি কাঁচা হাতে লিখেছে অদক্ষতাই, সারাদিনে করছে যা লিখছে তা পাতাই, অন্ধ কিছু মূর্খ আছে যাদের দ্বারা মাতাই, সবে মিলে করছে যেন রং তুলির খেলা, এদের জন্য খুলেছে এক নতুন পাঠশালা। আমার সে পাঠশালা হলো হোয়াইট প্রিজন, ফাইন পিস অ্যান্ড হ্যাপিনেস এগেন। খুব শীঘ্রই আসছি 22.5 WP। হ্যাঁ, তো তখন আমাকে সেখান থেকে বলা হয়েছিল যে আপনি এ ধরনের কথা এখানে বলার জন্য অথরাইজড না। হ্যাঁ, তো যাই হোক, তারপরেও সেখানে অথরাইজড না বলতে আসলে সেখানে যেহেতু অনেকেই ছিল, আর ও ধরনের কথা আমার সেখানে বলা ঠিকও ছিল না। হ্যাঁ, তো অথরাইজড আনঅথরাইজড সেটা নিয়ে কোনো কথা না। আমাদের কথা হচ্ছে, সমাজে সবার অবস্থান এক নয়, সবাইকে আল্লাহ তাআলা একরকম মেধা দেন নাই। তবে যাদের কথা মানুষ শোনে, যাদেরকে মানুষ ফলো করে, যাদের কাছ থেকে একটি কথা পাওয়ার জন্য মানুষ আশা করে, যাদের কাছ থেকে মানুষ শিখে থাকে, শিখতে চায়, শিখতে পারে, সেই মানুষগুলো অবশ্যই আমি মনে করি তাদের সঠিক কথা বলা উচিত, সত্য কথা বলা উচিত, সাহসিকতার সাথে একেবারে নির্ভেজাল নিরপেক্ষ কথা বলা উচিত। কেননা আমি যদি ঢেউয়ের সাথে তাল মিলিয়ে যাই, তবে আমি তো সেই পালের মধ্যে একজন হয়ে গেলাম, কিন্তু আমি তো পালের মধ্যে থাকতে চাই না, আমি তো আলাদা থাকতে চাই। আমি তো সেই ধরনের কোনো পালে থাকতে চাই না যে দেখা যাচ্ছে ঢেউয়ের তালে গা ভাসিয়ে একবারে ডুবে যাচ্ছি। না, সবাই তো নেতা হতে পারে না, এবং সবার চিন্তা যেহেতু এক নয়, তবে প্রত্যেকের একটা আলাদা আলাদা নিজস্বতা রয়েছে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে, যে যা কিছু করছি, আমরা যেখানে যা কিছু করছি, প্রত্যেকটা কর্ম যেন আমাদের সঠিক এবং সুচিন্তিত হয়। অর্থের জন্য শিক্ষা নয়, জীবনের জন্য শিক্ষা। আমি অনেক নামি দামি ইউনিভার্সিটি থেকে মনোনীত সাবজেক্টে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রকম ডিগ্রি আমি অর্জন করলাম, কিন্তু আমার জীবনযাপন, আমার উপস্থাপন, আমার লেখনী, আমার প্রকাশ, হ্যাঁ, আমার উদ্ভাবন থেকে যদি সে তার বিপরীত কোনো স্বাক্ষর রাখে, তাহলে তো হলো না। আমি কতটুকু শিক্ষিত, কতটুকু জ্ঞান রাখি, হ্যাঁ, কতটুকু চিন্তাশীল, সেটা তো আমার কথাতেই প্রকাশ পাবে, আমার জীবনযাপনে প্রকাশ পাবে। আমার বয়ানবাজি দিয়ে তো আর আমাকে প্রকাশ করতে পারবো না, তাই না? দেশি বিদেশি নামি দামি স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি থেকে প্রাপ্ত সনদ তার সামাজিক অবস্থান পরিবর্তনে স্বাক্ষর রাখতে পারলেও ব্যক্তি জীবনে তা পারে না। যদি তা হতো, তবে আজকে এই পৃথিবীতে এত অনিয়ম, দাঙ্গা, হাঙ্গামা এগুলো থাকতো না। মারামারি, হানাহানি, অন্যায়, অবিচার, নোংরামি, অশ্লীলতা এগুলো থাকতো না। শিক্ষিত একটা আলাদা
মানের একটা কথা, মর্যাদা সম্পূর্ণ একটা কথা। কিন্তু আমরা শিক্ষিত মানে মনে করি যে আমি ঠিক আছে একাডেমিকভাবে আমি অমুক বিশ্ববিদ্যালয় থেকে অমুক বিষয়ে লেখাপড়া করেছি, আমি শিক্ষিত। কিন্তু আমার জীবনযাপনে যদি আমি সেই শিক্ষার বাস্তবায়ন না ঘটাই তাহলে তো হলো না। আমার আব্বা বলতেন যে তুমি ডক্টরি পাস করলে কিন্তু তুমি চেম্বার করলে না, বা তুমি চেম্বার করলে কিন্তু তোমার চিকিৎসায় কোনো রুগী ভালো হলো না। যদিও ভালো করার মালিক একমাত্র আল্লাহ তাআলা, কিন্তু ওসিলা আমার যেই মানে ঔষধপত্র আমি দিচ্ছি সেইগুলোতে দেখা যাচ্ছে রোগীর কোনো কাজ হচ্ছে না। তো তাতে তো আমাকে কেউ ডক্টর বলবে না। বলবে বলবে ও ডক্টরই পড়েছে ঠিক আছে, কিন্তু ওর মেডিসিনে কাজ হয় না, বুয়া ডক্টর। তাই না? তো এই আর কি। তো আমি দেখা যাচ্ছে কলোরাডো স্টেট ইউনিভার্সিটি থেকে পড়েছি, তাই বলে আমি অনেক কিছু জানি এরকম নয়। আমি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পড়েছি, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়েছি, হ্যাঁ। আমি পৃথিবীর যেই ইউনিভার্সিটি, আমি কুয়েত ইউনিভার্সিটি থেকে পড়েছি, হ্যাঁ। তো মানুষের শিক্ষা প্রতিষ্ঠান কোনো জ্ঞানের মানে মান হতে পারে না, লেভেল হতে পারে না। আমি অমুক ইউনিভার্সিটি থেকে পড়েছি অমুক সাবজেক্টে, তার মানে যে আমি অনেক কিছু জেনে গেছি। আজকে দেখেন না, সেটা নাই, এই দু একটা জায়গা থেকে দু একটা ইউনিভার্সিটি থেকে দু একটা সাবজেক্টে লেখাপড়া করে মনে করেন যে আমরা মনে করি আমি অনেক কিছু হয়ে গেছে। কিন্তু আজকে দেখেন এই যে পৃথিবীটা, আজকে দেখেন করোনার থাবায় সব অচল হয়ে গেছে। এত দিনের জ্ঞান চর্চা, মেধা, এত শাস্ত্র, এত গবেষণা, এত আবিষ্কার, এত বদল, এত উন্নত চিকিৎসা ব্যবস্থা, এত এত আমাদের এই সাবজেক্ট সেই সাবজেক্ট, ওরে বাপরে বাপ, আমরা আর মানুষ, আমাদেরকে আর ঠেকায় কে? আমরা অনেক জ্ঞানী হয়ে গেছি, আমাদের জ্ঞান আকাশ ছুঁই ছুঁই, তাই না? কিন্তু আজ দেখেন আমাদের যে কতটুকু জ্ঞান আছে, আমরা যে কতটা জ্ঞান শূন্য, এটা কিন্তু আজ সারা পৃথিবীতে আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়েছেন, আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখাই দিচ্ছেন তিনি, যে তোমরা যে কতটা মূর্খ, কতটা অজ্ঞ, কতটা সীমিত সীমিত করণীয় তোমাদের করবার ক্ষমতা আমি দিয়েছি, তোমরা সেটা এখন বুঝে নাও, হিসাব মিলিয়ে নাও, তুমি কে। You have to understand who you are and herefore তোমাকে বুঝতেই হবে তুমি কে এবং এখানে কেন। You would not be long more than 110-20, তুই 110 20-এর বেশি বাঁচবি না, তুমি বাঁচবে না তার বেশি। No one will be there with you to keep you safe without Allah, সেখানে তোমাকে ভালো রাখার জন্য আল্লাহ ছাড়া কেউ থাকবে না। And you have to answer yourself, উত্তর তোমাকেই দিতে হবে, আমাকেই। No way to go away, পালাবার কোনো সুযোগ নেই। Allah has put on magical camera for every single one, আল্লাহ তাআলা প্রত্যেকের সাথে ম্যাজিক্যাল ক্যামেরা সেট করে দিয়েছেন, তা দেখানো হবে। It's more than enough, এটা যথেষ্টর থেকেও বেশি হয়েছে। Don't waste your time anymore, আর সময় নষ্ট করিস না। Let's reverse in right way, চল সঠিক পথে ফিরে আসি। এটিও আমার প্রস্থান থেকে লেখা। তো যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে আমাদের সঠিক পথে ফিরে আসতে হবে, সত্যের পথে থাকতে হবে। শুধু বিপদে পড়েছি বলে নয়, শুধু রমজান এসেছে বলে নয়, আমাদের সব সময় আমাদের যেন সুন্দর জীবনযাপন হয়। কেননা আমি যখন মারা যাব আমরা অন্ধকার ভয় পাই, আমরা দেখা যাচ্ছে অন্ধকারে আছি, আমি আলো আঁধারি খেলতে ভালোবাসি, তো দেখা যাচ্ছে ভালো লাগে না, অন্ধকার ভয় লাগে, গোরস্থানে এখানে সেখানে রাস্তায় বাড়িতে অন্ধকার জিনিসটা আমরা ভয় পাই। কিন্তু যখন আমি গোরস্থানে আমাকে রেখে আসা হবে, যখন কবরের মাটিতে রেখে আসা হবে, সেটা তো অন্ধকার ঘর, কেউ থাকবে না আমার সাথে। No one will be there with you to keep you safe without Allah. আমরা এই জিনিসটা ভুলে যাই, আমরা প্রিয়জনদের নিয়ে আত্মীয় স্বজন নিয়ে অনেক ব্যস্ত, অনেক অনেক ব্যস্ত, আয়োজন বিনোদনের শেষ নেই, কিন্তু আমরা ভুলে গেছি আমার শেষ কোথায়।
আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা ভিক্ষা চাই, সাহায্য প্রার্থনা করি। সবাই ভালো থাক, প্রত্যেকটা সম্পর্ক ভালো হোক, সবার জীবন স্বস্তির হোক, সুখের হোক, শান্তির, সফলতার হোক, ইহকাল ও পরকাল সবার জীবন যেন সুন্দর হয়, সেই মতে আমাদেরকে কাজ করতে হবে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আর সম্পর্কে যখন অস্বস্তি নেমে আসে তখন সেটার যন্ত্রণা কতটা তীব্রতর যার হয়নি সে বুঝে না। আবারও বলবো, এজন্যে সম্পর্কে জড়ানোর আগে অবশ্যই অবশ্যই আরেকটি কথা, বাবা মায়ের কথার ভিন্ন দিকে কিন্তু যাওয়া যাবে না। বাবা মা যেখানে পছন্দ করেন না সেটা করা যাবে না, তাহলেই কিন্তু সেখানে নিশ্চিত অমঙ্গল রয়েছে। সেটা আমার জীবনেও হয়েছে। বাবা মার কথা মানতে হবে। মানুষ সবাই তার নিজের ভুল বুঝতে পারে, তবে অনেকটা দেরি হয়ে যায়, যখন চাইলেও আশানুরূপ অনেক কিছুই করার থাকে না। এই যে এত এই সুন্দর সুন্দর লেখাগুলো, এই যে বাণীগুলো, এই লেখাগুলো তো আমার হতো না যদি আমার জীবনে বিচ্ছেদ না আসতো, যদি বিচ্ছেদের অভিজ্ঞতা না থাকতো, যদি মাল্টি অভিজ্ঞতা না থাকতো, জীবন থেকে যদি আমি না নিতে পারতাম, আল্লাহ তাআলা যদি আমাকে দান না করতেন। আমি বলতে আমার তো কিছুই নেই, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার পরম করুণা, দয়া, মায়া করে তিনি যতটুকু দিচ্ছেন আমাকে, আপনাকে, আমরা যেন আরও মানুষের মাঝে দিয়ে যেতে পারি সঠিক কথা, সত্য কথা, জ্ঞানের কথা, যা মানুষের কাজে লাগে। তবে তাকে আমি ধন্যবাদ জানাই। আমি সবসময় বলি, থ্যাঙ্কফুল টু পজিটিভ অ্যান্ড থ্যাঙ্কস টু নেগেটিভ। যারা ভালো করেছেন অবশ্যই তাদের কাছে কৃতজ্ঞ, আর যে মনে করেন হারিকেনের বাঁশ দিয়েছেন তাকেও ধন্যবাদ। মাল্টি অভিজ্ঞতা থাকতে হয়, জীবনের প্রত্যেকটা বিষয় আপনি অভিজ্ঞতা হিসেবে নেবেন, দেখবেন আপনার জীবনে ব্যর্থতা বলে কিছু নেই। যার জীবনে যত আঘাত, যত ব্যর্থতা, যত হোঁচট, তার সফলতার সম্ভাবনা তত বেশি। আপনি যেখানেই ঠেকবেন সেখানেই শিখবেন, যেখানেই শিখবেন তা থেকেই তো আপনি জিতবেন, তাই না? তো আসল জিত হলো পরকালীন জিত। দেখেন, এই পৃথিবীতে এই পর্যন্ত অনেক অর্থ প্রাচুর্য গড়েছে, এমন বহু মানুষ আছে না পৃথিবীতে, প্রচুর অর্থ, তার যে কত অর্থ তার মনে হয় মানে সে সহ আরও তার আশেপাশের মনে করেন 100 মানুষও জানে না সঠিক হিসাব, আর 1000 মানুষও জানে না তার সঠিক হিসাব দিয়ে তার কী পরিমাণ অর্থ। অনেক মেধা, অনেক জ্ঞান, অনেক শাস্ত্র, কিন্তু দেখেন আজ সব অচল। ইতালিতে তাদের লীলা কাগজের মতো রাস্তায় ছড়িয়ে দিয়েছে, গাছের পাতার মতো ছিটিয়ে রয়েছে। তার মানে এতদিনের অর্জন সব বৃথা। এই জন্য আমাদের পরকালীন সফলতাই হচ্ছে প্রকৃত সফলতা। ইহকালীন সফলতা বলতে আসলে সাময়িক, তা আমাকে আপনাকে বাঁচাতে পারে না। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, সকলের জীবন সুন্দর হোক। জ্যাকদিন পরের খেজুর তোলার পক্ষ থেকে ওয়াইপিজনের সাদা মোড়কে সকলের আজ আগামীর শুভকামনা। MGM লাভ অ্যান্ড লাইফ মোটিভেশনস ক্লাব কর্তৃক আয়োজিত আজকের মতো এখানে MGM রিসার্চ রাইটিং অ্যান্ড কাউন্সিলিং পয়েন্টের পক্ষ থেকে সকলের জন্য প্রার্থনা, অবিরাম। আল্লাহ হাফেজ।